nice and flat, no big waves. When you do get big waves here, you're either in a storm or a storm is just about to hit us. I drove quite a few storms doing this job. Can you imagine driving along here and waves coming right over the top of the vehicle? সামনে যতদূর চোখ যায় শুধু জল আর জল, আর মাঝে 5,000 কিলোমিটার, আর তারপরেই আমেরিকা। জানলায় মাথা হেলিয়ে দেখলাম সামনে বিশাল আটলান্টিক, আর ঢেউগুলো সমুদ্রের পাড়ে এসে বাড়ি মারছে, আবার সাদা ফেনা তুলে ফিরে যাচ্ছে। রোদ পড়ে সমুদ্রটা কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো ধূসর। এই সমুদ্র একদম শান্ত নয়, কিন্তু এটা জীবন্ত। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। আর আজকে আয়ারল্যান্ডের সবচেয়ে ম্যাগনিফিসেন্ট ডেস্টিনেশনে তোমাদেরকে নিয়ে যাব। আজ বেলফাস্টের একটা ট্রাভেল কোম্পানির ডে ট্রিপ বুক করেছি, আর তাদেরই বাসে করে চলে যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে সুন্দর ডেস্টিনেশনে। স্কটল্যান্ড থেকে ফেরিতে এসেছি, বেলফাস্টে পেডেল পাব দেখেছি, তারপরে মিউজিয়াম গার্ডেন ঘুরেছি। কিন্তু এই 1 ঘন্টার বাস জার্নি সবচেয়ে সুন্দর সারপ্রাইজ ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের। সত্যি বলতে কি, জার্নিটা ডেস্টিনেশনের থেকে যেন আরও সুন্দর হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে আমাদের গাইড বলল ওই দূরে সমুদ্রের মাঝে নাকি স্যামন চাষ করা হয়, আর এই আটলান্টিক স্যামনের চাহিদা অনেক বেশি। প্রথমে গ্লেন ক্লয় নামে একটা ছোট্ট কান্ট্রি সাইড এরিয়ায় গেলাম, যেখানে গেম অফ থ্রোনসের শুটিং হয়েছিল। আর আজ যে কটা জায়গা ঘুরে দেখব, তার অধিকাংশ জায়গাতেই গেম অফ থ্রোনসের শুটিং হয়েছিল। এখানেরই একটা স্টোর থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, আর তারপরে বাসে করে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। লাস্ট দিন বৃষ্টি ছিল বলে আমরা বেলফাস্টে সিটি ট্যুর করেছি, আর আজকে ওয়েদারটা এত ভালো যে এই জায়গাগুলো দেখতে আলাদাই সুন্দর লাগছিল। তো এরকম বাসে করে সবাই মিলেই ঘুরতে যাচ্ছি। সকাল 9টায় বাসটা ছেড়েছে বেলফাস্ট সিটি সেন্টার থেকে, আর বিকেল 4:30-র মধ্যে ট্যুর কমপ্লিট করে আবার শহরে পৌঁছে দেবে। এই জায়গাগুলো বেশ দুর্গম আর অনেকটা দূর, যে পাবলিক ট্রান্সপোর্টে আসাটা একটু অসুবিধার। তাই আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপরেই ভরসা করলাম। এদেরকে বুক করলে পুরো দিনের জন্য গাইডেড ট্যুর পাওয়া যায়। নর্দার্ন আয়ারল্যান্ডের এই ট্রিপটা করে বুঝলাম এখানকার ল্যান্ডস্কেপ খানিকটা স্কটল্যান্ডের মতোই, তবে এখানে এসে প্রথমবার বিশাল আটলান্টিক ওশানকে দেখতে পেলাম। এরপর একটা ভিউ পয়েন্টে এলাম, আর এখানটা দেখতে অসম্ভব সুন্দর, আর এত চকচকে রোদ উঠেছিল যে জলের রংটা অদ্ভুত সুন্দর লাগছিল। এই প্রবল বিশাল জলরাশির এত সুন্দর রং হওয়ার কারণই হলো এখানকার টেম্পারেচার। এত কম টেম্পারেচার আর সূর্যের আলোতে অদ্ভুত একটা মায়াবী রং নিয়েছে। এক পাশে সবুজ ক্লিফ আর এক পাশে এই প্রবল নীল জলরাশি। কতটা অদ্ভুত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এরপর আবার কিছুটা দূর জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আজকে সবথেকে বিখ্যাত স্পট জায়েন্টস কজওয়েতে। গেম অফ থ্রোনসের বহু পার্ট এখানে শুটিং করা হয়েছে। যারা গেম অফ থ্রোন দেখেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন লোকেশনগুলো দেখে। বাস নামিয়ে দিল একটা মোড়ে, আর এখান থেকে 40 মিনিট হাইক করে যেতে হবে লোকেশনে। আচ্ছা বলুন তো, এরকম কালো পাহাড় আপনারা আগে কোথাও দেখেছেন? আমি তো এই প্রথমবার দেখলাম। আর এই কালো পাথরের রহস্য হলো 60 মিলিয়ন বছর আগে ভলক্যানিক ইরাপশনে যখন লাভা বের হয়, সেই লাভা পরে জমে এরকমভাবে পাহাড় এবং পাথরে পরিণত হয়। এটা মূলত ব্যাসাল্ট স্টোন, তাই এরকম কালো রঙের দেখতে হয়। সমুদ্রের কাছে দাঁড়িয়ে উপলব্ধি করছি যে সমুদ্রের জলটা কতটা ঠান্ডা হতে পারে, কারণ ওয়েদারটাই প্রচণ্ড ঠান্ডা। তাহলে ভাবুন, এই ঠান্ডা জলে বহু মানুষ যখন প্রাণ দিয়েছিল। আটলান্টিক ওশান বললেই আমাদের টাইটানিকের কথাই মনে পড়ে। আর বেলফাস্ট একটা জায়গা যেখানে টাইটানিক জাহাজ তৈরি হয়েছিল, আর এই আটলান্টিক ওশানেই তার পতনও হয়। আজ এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মনে হলো আটলান্টিক ওশান ইজ নট অনলি ব্রুটাল, ইটস ভেরি বিউটিফুল। এবার আসা যাক এখানকার নাম কেন জায়েন্টস কজওয়ে হয়েছে। এখানে এক প্রচলিত মিথ আছে, ফিন ম্যাককুল নামে এক জায়েন্ট নাকি স্কটল্যান্ডে যাওয়ার পথে এই রাস্তাটা তৈরি করেছিল। এখানে শুধু লাভা সমুদ্রের ঠান্ডা জলে জমে গিয়ে কালো রঙের ব্যাসাল্ট রক তৈরি করেছে তা নয়। ভাবো, চকলেট গরম করলে যেমন ঠান্ডা হয়ে ফাটে না, ঠিক সেরকমই গরম লাভা জলে এরকম সুন্দর শেপ তৈরি করেছে। পাথরগুলো সব একই সাথে জোড়া, কেউ তৈরি করেনি, কেউ কাটেনি, কেউ ভাঙেনি। লাভা নিজেই ভেঙে চুরে নিজেদের শেপ তৈরি করেছে।
তাই নেচার ইজ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার। ঠিক দেখতে বি হাইভসের মতো লাগছে। আর এই কলামগুলো প্রায় 12 মিটার লম্বা। আমরা শুধু ওপরের মাথাটা দেখতে পাচ্ছি, আন্ডারগ্রাউন্ডে পুরো পাথরগুলো স্ট্যাক হয়ে রয়েছে, ঠিক যেমন আইসবার্গের টিপটা দেখা যায় সেরকমই। অপূর্ব সুন্দর একটা জায়গায় এলাম, যেমন সুন্দর নেচার তেমন এখানকার অদ্ভুত কালার কম্বিনেশন। ঠিক যেন মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির দেখানো ভিডিওটা চোখের সামনে দেখছি। 60,000 বছর আগের তৈরি 40,000 ইন্টারলকিং কলমের জন্য জায়ান্ট কজওয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর গেলাম নর্দার্ন আয়ারল্যান্ডের সবথেকে ড্রামাটিক সমুদ্র দুর্গ ডানলুস ক্যাসেলে। 400 বছরের পুরনো এই দুর্গটা শুধু পাথরের ধ্বংসস্তূপ নয়, এটা একটা ইতিহাস, ট্র্যাজেডি আর ফ্যান্টাসির মিক্স। গেম অফ থ্রোনসের শুটিংও এই ক্যাসেলে হয়েছিল। ডানলুস ক্যাসেল দেখার পর আবার আমরা চলে এলাম 5 মিনিট দূরে বুশমিল ডিস্টিলারিতে। ওল্ড বুশমিল ডিস্টিলারি 400 বছরের পুরনো একটা হুইস্কি ফ্যাক্টরি। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো লাইসেন্সড হুইস্কি ডিস্টিলারি। আর এই একটি ব্যারেলের ক্যাপাসিটি 15,920 লিটার। 1608 সালে কিং জেমস ওয়ানের কাছ থেকে ডিস্টিল করার লাইসেন্স পায়। আর এখানে রিভার বুশের জল ব্যবহার করা হয় বলে সেখান থেকে নাম হয়েছে বুশ মিলস। আর এই আইরিশ হুইস্কির প্রসেসটা কিন্তু স্কটল্যান্ডের হুইস্কির প্রসেসিং থেকে একেবারে আলাদা। স্কটিশ হুইস্কি 2বার ডিস্টিল করা হয়, তবে এই আইরিশ হুইস্কি 3বার ডিস্টিল করা হয়। যদিও আমাদের টাইম লিমিটেড থাকায় আমরা ডিস্টিলারি ভেতরে ভিজিট করিনি, তবে এখানকার শপ আর ক্যাফে আমরা ভিজিট করেছি। হুইস্কি যখন ওক ব্যারেলে 3 থেকে 12 বছর ধরে এজড হয়, তখন প্রতি বছর 2% হুইস্কি বাষ্পে মিশে যায়। আর এই হারিয়ে যাওয়া অংশটাকেই বলে এঞ্জেলস শেয়ার। তাই যত বেশি বছর ধরে ব্যারেলে এটা জমতে থাকে তত বেশি কনসেন্ট্রেটেড হয়। একটা 200 লিটারের ব্যারেলে 10 বছর রাখলে এঞ্জেলস শেয়ার হিসাবে 30 থেকে 40 লিটার উধাও হয়ে যায়, যার মানে 20% আর থাকেই না। তাই যত পুরনো হুইস্কি হয় তার দামটাও তত বেশি হয়। আর পুরনো লোককথা অনুযায়ী হুইস্কি যেটুকুনি উবে যায় সেটা এরা মনে করে এঞ্জেলরা খেতে আসে, তাদের ভাগ করে দিলে নাকি হুইস্কির টেস্ট আরও ভালো হয়। এরপর আমরা গেলাম গেম অফ থ্রোনসের আরেকটা শুটিং স্পট দেখতে, এর নাম ডার্ক হেজেস। 18th সেঞ্চুরির এই বিচ গাছের রাস্তা এখন পৃথিবীর সবচেয়ে ফটোজেনিক জায়গাগুলোর মধ্যে একটি। 300 বছরের পুরনো এই বিচ গাছের টানেলটাই ছিল আজকে আমাদের শেষ ভিজিটিং স্পট। এরপর আবার বাস আমাদের ফিরিয়ে দিল বেলফাস্ট সিটি সেন্টারে। সকাল 9টায় বেলফাস্ট থেকে বেরিয়ে একদিনে কভার করলাম নর্দার্ন আয়ারল্যান্ডের 4টা আইকনিক স্পট। আপনাদের কাছে কোন স্পটটা বেস্ট লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নেক্সট ব্লগে হাজির হব আমাদের আইকনিক টাইটানিকের স্টোরি নিয়ে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।